ওকে, দেখো আমরা এর আগের ক্লাসে যে বিষয়গুলো আসলে আমরা দেখছি সেটা হলো যে আমরা আসলে আজকে কিছু লস কম্পোনেন্ট নিয়ে আর ট্রান্সফরমারের লস কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। তো আমরা এর আগের ক্লাসে আমরা যেটা বলছিলাম যে আমাদের যে সূত্রটা আসছে সেটা হচ্ছে ইপি বাই ইএস এনপি বাই এনএস আইএস বাই আইপি ইজ ইকুয়াল এ সমান সমান রেশিও। এখন যদি ম্যাথের ভিতরে এভাবে উল্লেখ থাকে, ম্যাথে যদি উল্লেখ থাকে যে ট্রান্সফরমেশন রেশিও কত, ধরো ম্যাথে আছে রেশিও বের করো, তাহলে আমরা অবশ্যই করব। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এ সমান সমান করব রেশিও ইপি বাই ইএস করব, এনপি বাই এনএস, আইএস বাই আইপি, যা আসবে তাই অ্যান্সার লিখবো, যা আসবে তাই অ্যান্সার লিখবো। কিন্তু যদি আমরা আসলে নর্মাল নর্মাল ম্যাথ করার জন্য ক্যালকুলেশনের সুবিধার্থে এর সুবিধার জন্য রেশিও রেশিও এ সমান সমান করবো হাই বাই লো, এইটা অল টাইম করবো। আর ম্যাথে যদি ট্রান্সফরমেশন রেশিও চাই তাহলে আমরা এইটা দিয়ে রেশিও বের করবো, কারণ এইটা কিন্তু আমরা অলরেডি বের করছি। এই পার্টটা কিন্তু আমরা অলরেডি প্রমাণ করে বা কিছু রিলেশন দিয়ে এই পার্টটা আমরা বের করছি। কিন্তু আমরা আসলে ম্যাথ করার জন্য আমাদের সুবিধার জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য, কিছু সূত্রকে মিনিমাইজ করার জন্য এ সমান সমান রেশিওটা এ ইজ ইকুয়াল হাই বাই লো করব। এই আশা করি গত ক্লাসের এই বিষয়টা হয়তো তোমাদের একটু সমস্যা হয়েছে, এখন বুঝবা। দেখো আর কোনো কোশ্চেন আছে? হুম। ডিফারেন্সটা কি হচ্ছে, সেই ডিফারেন্সটা এখন তোমাদের আমি আসলে ওইভাবে এক্সপ্লেন করে দেখাইতে পারবো না। যখন ম্যাথ গুলাতে যাব তখন সেটার ডিফারেন্সটা আমি দেখাইতে পারবো। যেহেতু কোশ্চেনটা করছো, তাও আমি তোমাদের এখন এটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাই, বুঝতে পারবে। একটু ছোট একটা এক্সাম্পল দিই, দেখো সেইটা কি। এই যে হাই আর লো এর এক্সাম্পলটা ধরো আছে ইপি বাই গিভেন গিভেন দেওয়া আছে আছে ইপি বাই ইএস ইজ ইকুয়াল এনপি, সরি, সমান সমান আছে 2300 বাই 230, এটা আছে। এখন আমি বললাম, এবং আর একটা মান আছে যে জেড প্রাইমারি সমান সমান আছে ধরো বা জেড হাই আছে, জেড হাই বা জেড, হ্যাঁ জেড লো দিলাম, এটা আছে ধরো 10 ওহম আছে। আমরা এই জায়গায় যদি বলি যে তাহলে এ কত, তাহলে এ হবে এটা ইপি বাই, যদি আমাদের নর্মাল যে সূত্রটা ছিল সেই সূত্র দিয়ে যদি বের করি ইপি বাই ইএস এনপি বাই এনএস, সেটা দিয়ে যদি বের করি ইপি বাই ইএস, তাহলে অবশ্যই আসবে কত, 10 আসবে, এটা আসবে। আচ্ছা আমি যদি এ সমান সমান হাই বাই লো করি, হাই বাই লো, তাও কিন্তু 10 আসবে। আচ্ছা এখন বিষয়টা দাঁড়াবে, তোমাদের কিন্তু আমি বলছি যে একটা ট্রান্সফরমারের হাই সাইডে সবাই বেশি কিন্তু কারেন্টটা কম, ট্রান্সফরমারের লো সাইডে সবাই কম কিন্তু কারেন্টটা বেশি। এবং আরো একটা বিষয় উপস্থাপন করছিলাম যে সবার সাথে এর রিলেশন হয়েছে রেশিও রিলেশন এ, কিন্তু ইম্পিডেন্সের সাথে রিলেশনটা হলো এ স্কোয়ারের, তাহলে এটা কিন্তু ইম্পিডেন্স।
আছে কোন সাইডে? লো সাইডে। লো সাইড বলতে 230 সাইডে। এখন বলছে জেড হাই কত, জেড হাই এর মানটা আমাকে বের করতে বলছে। তাহলে আমি অবশ্যই কি করবো, জেড হাই বের করতে চাই। তাহলে জেড হাই বলতে কি, এটাকে আমি বলতে পারি জেড সেকেন্ডারি। তাহলে এই জেড হাইটা হবে কি, জেড প্রাইমারি। সুতরাং আমরা আমরা রিলেশন জানি কি, জেড পি বাই জেড এস ইজ ইকুয়াল এ স্কোয়ার। তাহলে আমরা বের করতে চাচ্ছি জেড পি। তাহলে জেড পি হবে কি, এ স্কোয়ার ইন্টু কি, জেড এস। তাহলে 10 ইন্টু 10, এখানে আমরা 1000 ওহম পাবো। এইটা একটা এক্সাম্পল দিলাম। এখন আরেকটা এক্সাম্পল দিই, দেখো। এখন আমি আমার কনসেপ্টে ধরো এই এই এ সমান সমান হাই বাই লো করে 10 পাইছি। তাহলে আমি তোমাদের বলছিলাম যে হাই সাইডে ইম্পিডেন্স বেশি, লো সাইডে ইম্পিডেন্স কম। তাহলে এই লো সাইডের ইম্পিডেন্স দেওয়া আছে, আমি চাচ্ছি হাই সাইডের ইম্পিডেন্স জেড পি। হাই সাইডের ইম্পিডেন্স বেশি বের করতে হইলে তাহলে অবশ্যই বেশি হবে, ইম্পিডেন্সের মানটা বেশি হবে। আর ইম্পিডেন্সের মানটা কখন বেশি হয়, যখন এ স্কয়ার দ্বারা গুণ করা হয় তখন বেশি হয়। তাহলে ইম্পিডেন্সের মানটা কখন বেশি হবে, যখন এ স্কয়ার দ্বারা গুণ করা হবে তখন বেশি হবে। এই জন্য দেখো তো জেড পি সমান কি, এ স্কয়ার ইন্টু কি জেড এস, মানে গুণ করলে বাড়ে আর কি ভাগ করলে কমে। কখন বাড়ে কমে, যখন মানটা একের থেকে বেশি হয়। এখন আমি বললাম যে আরেকটা এক্সাম্পল আছে, ধরো একটা এক্সাম্পল কি আছে, গিভেন আছে। এই গিভেনটা এখন দেওয়া আছে ইপি বাই ইএস 230 বাই 2300, ঘুরেই দিচ্ছে, উল্টো আছে। তাহলে এখন যদি আমাদের সূত্রের নিয়মে যে ইপি বাই ইএস এনপি বাই এনএস আইএস বাই আইপি, এইটা যদি এই রেশিও করতে চাই, তাহলে এ হবে কি, ইপি বাই ইএস সমান 230 বাই 2300, কত আসবে, 1/10 আসবে। কিন্তু আমি আমার নিয়মে যদি করতে চাই, বা আমি যেটা তোমাদের বলছি যে আমি করব রেশিও এ সমান সমান হাই বাই লো। তাহলে দেখো তো, ওই যে 2300 বাই 230, তার মানে 10ই আসতেছে। তাহলে হাই বাই লো করলে কিন্তু অল টাইম এখানে পাইছি 10, এই হাই বাই লো করে এখানে 10, এখানেও কি 10। তাহলে আমাদের কনসেপ্টটা কি থাকলো, তাহলে আমাদের এখানে যদি দেওয়া থাকে, এখানে আরো একটা মান যদি দেওয়া থাকে যে এবং এবং জেড লো সমান সমান 10 ওহম, তাহলে আমার করতে হবে, বলছে যে জেড হাই এর মান বের করো, জেড হাই এই মানটা কত। তাহলে আমার ওই কনসেপ্ট কিন্তু একটাই, কনসেপ্টটা কি, জেড হাইতে কি, অর্থাৎ হাই সাইডে ইম্পিডেন্স বেশি, হাই সাইডে ইম্পিডেন্স বেশি। তাহলে কি রেশিওর সাথে আমার যে কনসেপ্ট, সেই কনসেপ্টে আমি বলতেছি যে রেশিওর স্কোয়ার দ্বারা গুণ করব। তাহলে এখানে যদি জেড হাই করি, জেড হাই, তাহলে কি করবো, রেশিওর স্কোয়ার দ্বারা গুণ করবো। তাহলে কি আসতেছে যে 10 এর স্কোয়ার, 10 ইন্টু কি 10, তার মানে কি 1000 ওহম আসতেছে। ওকে, এখন দেখো কিন্তু আমাদের সূত্রের যে কনসেপ্ট, সেই কনসেপ্টে এখন কিন্তু ওই রেশিওর স্কয়ার দ্বারা গুণ করা যাবে না হাই সাইড। যদি এখানে জেড হাই করতে চাই, আমরা আমরা জানি কি, জেড প্রাইমারি বাই কি জেড সেকেন্ডারি। তাহলে কি আসতেছে, তাহলে জেড প্রাইমারি আছে কত, জেড প্রাইমারি বলতে লো সাইড আছে কত, লো সাইড আছে জেড প্রাইমারি, আর হাই সাইড আছে কি, হাই সাইড আছে জেড সেকেন্ডারি। তাহলে জেড প্রাইমারি বাই জেড সেকেন্ডারি, তাহলে এইটা সমান সমান কি আমাদের এ স্কয়ার, এটা আমরা জানি। তাহলে আমাদের এই এ স্কয়ারের মানটা আমরা এখানে দেখো তো আমাদের বের করতে চাচ্ছি কি জেড জেড সেকেন্ডারি। তাহলে জেড সেকেন্ডারি ইজ ইকুয়াল টু কি, জেড পি বাই কি এ স্কয়ার। তাহলে এই কনসেপ্টে কি করতেছি, ভাগ করতেছি। তাহলে দেখো তো এখানে দুইটা কনসেপ্ট আসতেছে। একবার আসতেছে এ স্কয়ারের সাথে, মানে জেড এস এর সাথে এ স্কয়ার গুণ একই মান বের করতে গিয়ে, অর্থাৎ হাই সাইডের মান বের করতে গিয়ে একবার করতেছি গুণ আর একবার করতেছি ভাগ। তার মানে আমাকে সূত্রটা মনে রাখতে হচ্ছে। আর আমি যদি এই কনসেপ্টটা করি, তাহলে আমাকে সূত্রটা মনে রাখা লাগবে না। এই জন্য বলছি আমরা কিছু সূত্রকে মিনিমাইজ করতে চাই বা কিছু সূত্র বাদ দিতে চাই, বা আমরা সহজে কিছু মানে নর্মাল থিঙ্কিং এ ম্যাথ করতে চাই সূত্র মনে না রেখে। এই জন্য আমরা করতে চাই অল টাইম হাই বাই লো করবো, অনের থেকে মানটা বেশি আসবে। আর অনের থেকে মান বেশি আসার অর্থ হইলো আমি যখন হাই সাইডে যাব তখন সবাই বেশি আই কম, যখন লো সাইডে যাবো তখন সবাই কম আই বেশি। সুতরাং হাই সাইডে আসতে হইলে ওই রেশিও দ্বারা গুণ করতে হবে, আর লো সাইডে যাইতে হইলে রেশিও দ্বারা ভাগ করতে হবে। এখন অঙ্ক যেভাবে মনে হচ্ছে সেভাবে সাজাই দিক, আমি জাস্ট রেশিওটাকে অনের থেকে বড় করে নিব, অর্থাৎ হাই বাই লো করে নিব। এরপর তাকাবো যে হাই আছে কোন পাশে,
হাই আছে কোন পাশে, লো আছে কোন পাশে, এই পাশে হাই আছে, ওকে, হাই সাইডে সবাই বাড়বে তার মানে কি গুণ করব, লো সাইডে কি সবাই কমবে তার মানে ভাগ করব। এইটুকু কনসেপ্ট। এই জন্য তোমাদের, হ্যাঁ বলো। 1000ই হবে, 1000ই হবে, দেখো। তো 10/কত, 10/1 কত, 10 এর স্কোয়ার, তার মানে কত, 10 × 10 এর স্কোয়ার সমান কত, 1000 ওহম। অ্যান্সারে কি আসবে, অ্যান্সারে তো চেঞ্জ হবে না, কিন্তু সূত্রটা দুইটা হয়ে যাচ্ছে। এখানে যে শুধু দুইটা সূত্র হচ্ছে বিষয়টা এমন না, তার মানে এই লাইনের মধ্যে, এই লাইনের মধ্যে আবার কটা সূত্র আসতেছে, এই লাইনের মধ্যে আবার কতবার তোমাকে চিন্তা করতে হবে, দেখো, একবার, দুইবার, তিনবার, তিনবার, এই তিনটার মধ্যে আবার 6টা চিন্তা, এই তিনটার মধ্যে 6টা চিন্তা, এগুলোর মধ্যে দুইটা চিন্তা, আবার রেজিস্ট্যান্সের মধ্যে দুইটা চিন্তা, রিঅ্যাকট্যান্সের মধ্যে দুইটা চিন্তা, তার মানে তোমাকে প্রতিটা টার্মের জন্য দুইটা করে চিন্তা করতে হচ্ছে। আর আমি যদি হাই বাই লো করি, তাহলে আমাকে শুধু একটা চিন্তা মাথায় রাখলে হচ্ছে, হাই সাইডে যাব, ওকে গুণ করে দিব, লো সাইডে যাব, ওকে ভাগ করে দেবো, এই চিন্তাটা করবো সবসময়। তাই বুঝতে পারছো? আচ্ছা, আমরা এখন লস কম্পোনেন্ট গুলো দেখবো, ট্রান্সফরমারের লস কম্পোনেন্ট। এই লস কম্পোনেন্ট দেখার আগে আমাদের কয়েল সম্পর্কে একটা ধারণা থাকা লাগবে, কয়েল সম্পর্কে ধারণা। আচ্ছা, কয়েল সম্পর্কে ধারণাটা কি? আচ্ছা, কয়েল কিভাবে হয়, কোনো একটা পরিবাহীর উপরে আমরা যদি কোনো একটা দণ্ডের উপরে বা কোনো একটা ফেরোম্যাগনেটিক পদার্থ বলো বা একটা চৌম্বক পদার্থ বলি, এই চৌম্বক পদার্থের উপর যদি আমরা পরিবাহীকে পেঁচাই, তাহলে সেটা একটা কয়েলে রূপান্তর হয়, কয়েলে রূপান্তর হয়। এই কয়েলের ভিতরে দুইটা উপাদান থাকে, কয়েলের মধ্যে দুইটা উপাদান থাকে। তো 1 নম্বর যে উপাদান হয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর 2 নম্বর যে উপাদান হয়েছে সেটা হলো ইন্ডাকট্যান্স। আর রেজিস্ট্যান্সকে তোমরা জানো আর দ্বারা প্রকাশ করা হয়, ইন্ডাকট্যান্সকে এক্সএল দ্বারা প্রকাশ করা হয়, এতটুকু তোমরা আশা করি জানো। তো শুধুই এক্সেল বললে ভুল হবে, এটা জে অফ এক্সেল আছে, এবং জে অফ এক্সেল কোথা থেকে আসছে এসি সার্কিটের বিষয়টা হয়তো জানবা। আর যদি মনে কিউরিসিটি থাকে যে ভাই আপনি আমাদেরকে বলে দেন, তাহলে আমরা কোনো একটা ক্লাসে জে অফ এক্সেল কিভাবে আসে সেটা নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। ইন্ডাকট্যান্স থেকে কিভাবে জে অফ এক্সেল আসলো সেটা আমরা আলোচনা করে দিব যদি তোমাদের কিউরিসিটি থাকে। আচ্ছা, এখন কয়েল সম্পর্কে এই ধারণা, এতটুকু তথ্য কয়েল সম্পর্কে জানলেই হবে। তাহলে আমরা একটু দেখি যে আমাদের লস কম্পোনেন্ট কি, ট্রান্সফরমারের মধ্যে লস কম্পোনেন্ট কি সেটা একটু দেখি। তার আগে জানতে হবে যে আসলে ট্রান্সফরমার কি কি লস হয়, সেটা আগে জানতে হবে, তারপর লস কম্পোনেন্ট নিয়ে চিন্তা ভাবনা করব। এর আগে আমাকে জানতে হবে যে আসলে মেশিনে লস হয় কি। এটা যদি মেশিন থাকে, মেশিনের মধ্যে কয় ধরনের লস হয়। তাহলে একটা মেশিন নিলাম, ধরো একটা জেনারেটরই চিন্তা করি, একটা জেনারেটরে কি থাকে, তার ফিল্ড থাকে, একটা নর্থ পোল থাকে, একটা সাউথ পোল থাকে। এই ফিল্ডে কি পাঠানো হয়, ফিল্ডে, এই ফিল্ড বলতে একটা ফেরোম্যাগনেটিক পদার্থ থাকে বা একটা সফট আয়রন কোর থাকে, যেটার মধ্যে আমরা কি করি, কয়েল পাশাই দেই, এবং এই কয়েলের মধ্যে আমরা একটা সাপ্লাই দিই, এটা একটা চুম্বকে পরিণত করি। এই চুম্বকে যদি এটাকে পরিণত করি, সেই চুম্বকের, এখন এই চুম্বকের মাঝখানে আমাদের কাজ হলো, এই চুম্বকের মাঝখানে, এই চুম্বকের মাঝখানে আমাদের কাজ হলো একটা একটা আর্মেচারকে রাখা। এখন আর্মেচারটা কিভাবে তৈরি করা হয়, অর্থাৎ এই একটা কোনো একটা মেটালের উপরে বা কোনো একটা পদার্থের উপরে, ম্যাগনেটিক পদার্থের উপরে, এখানে আমরা কি করি, এই খাঁজ খাঁজ কাটা থাকে, সেই খাঁজের মধ্যে আমরা কয়েল পেঁচাই, এই কয়েলগুলো পেঁচানো থাকে। এরপরে আমরা কি করি, বাহির থেকে কিছু দ্বারা আমরা ঘুরাই। তাহলে আমি যদি এটাকে ঘুরাইতে পারি, তাহলে এখানে এই যে ফ্লাক্সটা আছে, এই ফ্লাক্সটা এই পরিবাহী দ্বারা কর্তন করবে, অর্থাৎ ফ্লাক্সের একটা পরিবর্তন ঘটবে। আর ফ্লাক্সের পরিবর্তন যদি ঘটে,
তাহলে আমরা বলতে পারি এই জায়গায় আমাদের ভোল্টেজ উৎপন্ন হবে। কোথায় ভোল্টেজ উৎপন্ন হবে? এই পরিবাহীতে ভোল্টেজ গুলো উৎপন্ন হবে। আর পরিবাহীতে ভোল্টেজ উৎপন্ন হলে বাইরের সার্কিটে আমরা সেটাকে নিয়ে আসতে পারবো কম্পিউটারের মাধ্যমে, ডিসি জেনারেটর হয় কম্পিউটার ব্রাশের মাধ্যমে। এটা আমরা, তোমরা যারা ডিসি মেশিন করছো তারা তোমরা মোটামুটি জানো। তাহলে আমার এটা আসলে তো উদ্দেশ্য না, আমার উদ্দেশ্যটা হলো আমি এটা কেন আঁকলাম, আমি এটা এই জন্য আঁকছি যে এটার ভিতরে কয় ধরনের লস আছে সেটা জানার জন্য। এই ধরনের এটার ভিতরে দেখো তো, এই মেশিনের মধ্যে আছে 3 ধরনের লস আছে। যদি 3 ধরনের লসকে বিভিন্ন ভাগে আবার ভাগ করা হয়, তার ভিতরে একটা ফার্স্ট লস যেটা আছে সেটা হলো ইলেকট্রিক্যাল লস চিন্তা করতে পারি। ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল কোনগুলা? অর্থাৎ অর্থাৎ তার এই কয়েলের মধ্যে যে ধরনের লসগুলো হয় তাদেরকে আমরা ইলেকট্রিক্যাল লস বলে থাকি। কয়েলের মধ্যে কি ধরনের লস হয়? কারণ আই স্কোয়ার আর জনিত একটা লস হয় কয়েলের মধ্যে, এটা কি পি লস, অর্থাৎ কি কপার লস, পি কপার। তাহলে ইলেকট্রিক্যাল লস গুলো কোনগুলা? কপার লস যেগুলো, সেগুলোকে আমরা ইলেকট্রিক্যাল লস হিসেবে বিবেচনা করতে পারি। আচ্ছা, এবার আরো একটা লস হয়, কি লস? এটা একটা ম্যাগনেট আমরা তৈরি করছি, এটা একটা ম্যাগনেট তৈরি করছি, তাহলে এটা সাপ্লাই দিলে ম্যাগনেটের মধ্যে কিন্তু একটা একটা লিকেজ কারেন্ট ফ্লো হবে বা একটা কারেন্ট ফ্লো হবে। সেই ম্যাগনেটের মধ্যে যে কারেন্টটা ফ্লো হবে সেটার জন্য কিন্তু একটা আইএস কারেন্ট, কারণ ম্যাগনেটের মধ্যে যে কোনো পদার্থের একটা বাধা আছে। তাহলে বাধা থাকলে আর ওর ভিতরে যদি কোনো কারণে একটা কারেন্ট প্রবাহিত হয় তাহলে আমরা বলতে সেখানে একটা লস হয়। তাহলে আমরা আরেকটা লস পেলাম, সেটা হচ্ছে ম্যাগনেটিক লস। এই ম্যাগনেটিক লসটাকে আবার ভাগ করা আছে, সেই ভাগগুলো তোমরা দেখে নিবা। ইলেকট্রিক্যাল লসগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা আছে, সেগুলো একটু দেখে নিবা। কিন্তু আরেকটা আরেকটা লস আছে এখানে, দেখো। তাহলে মেশিনে, ইলেকট্রিক্যাল মেশিনের মধ্যে আরেকটা লস আছে, যেই লসটাকে বলি মেকানিক্যাল লস। মেকানিক্যাল লস। এখন এই মেকানিক্যাল লসটা কিন্তু, মেকানিক্যাল লসটা কেন হয়? কারণ হলো আমি যদি এই একটা আর্মেচারকে ঘুরাই তাহলে সেখানে বেয়ারিং এর একটা প্রভাব থাকবে, সেখানে ঘর্ষণজনিত একটা প্রভাব থাকবে। আর এই ধরনের লসগুলোকে আমরা সাধারণত বলে থাকি মেকানিক্যাল লস। এখন এইটা আমি একে এত আলোচনা এখানে কেন করলাম? এই আলোচনাগুলো এই জন্য করছি, তাহলে আমি যদি একটা ট্রান্সফরমার দেখি, ট্রান্সফরমার মধ্যে কি কি লস হতে পারে। তাহলে ট্রান্সফরমারের মধ্যে কিন্তু আমরা আসলে, তাহলে অলরেডি এইটার ভিতরে কিন্তু একটা পার্ট নেই। মেশিনের মধ্যে যেই পার্টগুলো ছিল সেই সব পার্টগুলোই আছে, শুধু একটা পার্ট নেই। একটা পার্ট কোনটা নেই? তার এই যে ঘূর্ণায়মান অংশটা নেই, কিন্তু বাকি কিন্তু সবই আছে। কি আছে? কয়েল আছে, কোর আছে, ম্যাগনেটিক পদার্থটা আছে, তারপর কয়েল আছে, এই সবগুলো কিন্তু আছে। তাহলে আমরা এখানে দেখলাম যে কয়েলের মধ্যে যে লসটা হয়েছে সেটা আমরা বলছিলাম ইলেকট্রিক্যাল লস, আর কোরের মধ্যে যে লসটা হয়েছে সেটাকে আমরা বললাম ম্যাগনেটিক লস। সুতরাং এখানে 2 ধরনের একটা লস হবে। 2 ধরনের লস কি কি? একটা হলো ইলেকট্রিক্যাল লস, আর একটা হলো মেকানিক্যাল লস। তাহলে এখানে 2 ধরনের লস আছে, তাহলে মানে ট্রান্সফরমার আছে 2 ধরনের লস। তাহলে 1 নম্বরে কি আছে? 1 নম্বরে হলো ইলেকট্রিক্যাল লস আছে, যেটাকে আমরা বলতে পারছি কপার লস, ডব্লু কপার। আর একটা আছে কি? ম্যাগনেটিক লস আছে, এটাকে আমরা বলি ডব্লু কোর। আচ্ছা, আর শুধু একটাই পার্থক্য, এখানে কোনো মেকানিক্যাল লসটা নেই। এইবার বিষয় হলো, তাহলে আমি এই লসগুলো আমরা কিভাবে খুঁজে বের করব ট্রান্সফরমারের মধ্যে থেকে, সেটা আমরা একটু দেখতে চাই যে আমরা আসলে লসগুলো কিভাবে পাবো। এই জন্য আমি বলছি ট্রান্সফরমারের লস কম্পোনেন্ট কি কি, আসলে এর মধ্যে লস কম্পোনেন্ট গুলো কি কি সেটা আমরা দেখবো এখন। আচ্ছা, আমি এখানে এটুকু মুছে দিই, স্ক্রিনশট দিলে দিয়ে রাখো। হুম। সঠিক তো বলতে পারি না, হইতে পারে হয়তো। না, ঠিক আছে তো, ভালোই তো আছে নেট দেখলাম। হুম। আচ্ছা, আমরা এটা মুছে দিলাম। তাহলে এখানে যে 2 ধরনের লস বললাম, এখন লস কম্পোনেন্ট কি? আমরা শুরু থেকে বলছিলাম যে আসলে যখন লিকেজ ফ্লাক্স, লিকেজ ফ্লাক্স, এই ফ্লাক্স যখন আমরা সংজ্ঞা দিছিলাম তখন বলছিলাম একটা ফ্লাক্স এই যে কন্ডাক্টর গুলো আছে এই কন্ডাক্টরের মানে কোরের মধ্যে দিয়ে প্রবাহিত না হয়ে তার বাতাসের মধ্যে দিয়ে প্রবাহিত হয়,
সার্কিটটা কমপ্লিট করে। বাতাসের মধ্যে দিয়ে প্রবাহিত হয় কেন? কারণ বাতাসে এই কিছু ফ্লাক্স এর চারপাশে প্রবাহিত হয়, কোরের মধ্যে দিয়ে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ সংশ্লিষ্ট হইতে পারে না। যারা সেকেন্ডারি ওয়াইন্ডিং এ সংশ্লিষ্ট হইতে পারে না তারা লস হয়ে যায়, এই জন্য আমরা বলছিলাম এরা লিকেজ ফ্লাক্স। আর একটা আর একটা বিষয় হলো আবার কয়েলের মধ্যে দুইটা উপাদান থাকে, এই মাত্র আমরা দেখে আসছি। কয়েলের মধ্যে দুইটা উপাদান থাকে, কি কি? এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর একটা কি আছে, কয়েলের মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, আর একটা কি ইন্ডাক্ট্যান্স আছে, এক্সেল। তাহলে এই সব এক্সেল তো লস না, সব এক্সেল লস না। আর আরটা তো অল টাইমই লস হবে, কারণ আর এর মধ্যে দিয়ে বাধার সৃষ্টি হবে, এজন্য লস হবে। আর এক্সেল কি করবে? এক্সেলের কাজ কি? ইন্ডাক্টরের কাজটা কি? তাহলে ইন্ডাক্টরের কাজ হলো মূল মূল কাজটা কি ইন্ডাক্টরের? তাহলে ইন্ডাক্টরের মূল কাজটা কিন্তু একটা ফ্লাক্সকে তৈরি করা। কারেন্টকে কারেন্টকে বাধা প্রদান করে, সেটা সেটা অন্য হিসাব। সেই হিসাবের কারণে একটা যে অপারেটর আসে ওইটা অন্য হিসাব, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুযায়ী ওই বিষয়টা আসবে। ওই বিষয়টা আমরা এখানে নিয়ে আসতে চাই না, আমরা অন্য একটা কনসেপ্ট এখানে দাঁড় করতে চাই, যে আসলে ইন্ডাকটেন্সের মূল আরো একটা কাজ আছে। ইন্ডাকটেন্সের মূল কাজটা কি? ফ্লাক্স উৎপন্ন করা বা কি বলরেখা তৈরি করা। বলরেখা তৈরি কখন হবে? সেটা যখন এটা চুম্বকে পরিণত হয়ে যাবে। আর চুম্বক কখন পরিণত হবে? যখন এর মধ্যে দিয়ে আমরা কারেন্ট প্রবাহিত করবো। একটা ইন্ডাক্টর যখন তৈরি করি বা একটা কয়েল যখন তৈরি করি, তাহলে কয়েলের মধ্যে দুইটা উপাদান আছে। কয়েলের মধ্যে আমি বলছি এই কয়েলটার মধ্যে দুইটা উপাদান আছে, একটা রেজিস্ট্যান্স আর একটা হলো ইন্ডাক্ট্যান্স। যেহেতু এই কয়েলের মধ্যে দুইটা উপাদান আছে, তাহলে রেজিস্ট্যান্স তো বাধা প্রদান করতেছে, কিন্তু এই কয়েলটার কাজ কি বা এই পিওর ইন্ডাক্টরটার কাজ কি? তাহলে পিওর ইন্ডাক্টর যখন এর মধ্যে কারেন্ট প্রবাহিত হয় তখন এর চারপাশে ফ্লাক্সের সৃষ্টি করে। কেন ফ্লাক্সের সৃষ্টি করবে? কারণ এটা চুম্বকে পরিণত হয়েছে, এই জন্য ফ্লাক্সের সৃষ্টি করবে। ওকে, তাহলে আমরা এখান থেকে এতটুকু বুঝতে পারলাম যে একটা ইন্ডাক্টর ফ্লাক্স সৃষ্টি করবে। এখন এই ফ্লাক্সটা সৃষ্টি করবে কিসের জন্য? ফ্লাক্সটা সৃষ্টি করে আমরা কি করব? ফ্লাক্সটা সৃষ্টি করি এই জন্য যে এই ফ্লাক্স দ্বারা এখানে যে পরিবাহীগুলো আছে সেই পরিবাহীগুলোকে যদি আমি কর্তন করাইতে পারি পরিবর্তনশীল ফ্লাক্স দ্বারা, তাহলে এখানে একটা ইনডিউসড ইএমএফ হবে। সেই ভোল্টেজ আমরা একটা ভোল্টেজ পেলাম। সেম ভাবে এই ফ্লাক্স গুলো যদি সেকেন্ডারি ওয়াইন্ডিং এ যায় এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং কে যদি কর্তন করতে পারে, তাহলে আমাদের এখানে একটা ভোল্টেজ ইনডিউসড হবে। এই ইনডিউস ভোল্টেজটাকে আমরা ইপি বলছিলাম, আর এই ইনডিউস ভোল্টেজটাকে আমরা ইএস বলছিলাম। আমরা ছোট একটা একটা টার্নের জন্য বলছিলাম ই সমানুপাতিক d5/dt, কিন্তু আমরা যেহেতু অনেকগুলো টার্ন বলছি এই জন্য আমরা এটাকে বড় হাতের ইপি দিলাম, এটা বড় হাতের ইএস দিলাম। এখন আমার মূল উদ্দেশ্য এটা না, কথা হচ্ছে তাহলে এখানে সকল ফ্লাক্স কি ইপি উৎপন্ন করতে পারে? সকল ফ্লাক্স ইপি উৎপন্ন করতে পারে না। কিছু ফ্লাক্স নষ্ট হয়ে যায়। কোন ফ্লাক্স গুলো নষ্ট হয়ে যায়? ওই যে বাতাসের মধ্যে দিয়ে যারা প্রবাহিত হয় তারা নষ্ট হয়ে যাচ্ছে। যারা নষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে আমি লস কম্পোনেন্ট বলতে পারি বা লস বলতে পারি। তাহলে এই ফ্লাক্স গুলো সৃষ্টি হয়েছিল কার দ্বারা? যেই ফ্লাক্স গুলো নষ্ট হয়ে যায় সেই ফ্লাক্স গুলো সৃষ্টি হয়েছে কার দ্বারা? সেই ফ্লাক্স গুলো সৃষ্টি হয়েছে কোনো না কোনো ইন্ডাক্টর দ্বারা, কোনো না কোনো ইন্ডাক্টর দ্বারা। এই জন্য লিকেজ ইন্ডাক্টর বা লিকেজ রিয়াক্ট্যান্স নামে একটা কথা আছে, যে যেই পরিমাণ ফ্লাক্স লিকেজ ফ্লাক্স তৈরি মানে যেই রিয়াক্ট্যান্স লিকেজ ফ্লাক্স গুলো তৈরি করে সেই রিয়াক্ট্যান্সকে আমরা লিকেজ রিয়াক্ট্যান্স বলে থাকি মূলত। তাহলে এখানে তাহলে লস হচ্ছে কে? এই ফ্লাক্স গুলো লস হচ্ছে। আর এই ফ্লাক্স গুলো তৈরি করে কে? কোনো না কোনো ইন্ডাক্ট্যান্স, কোনো না কোনো ইন্ডাক্ট্যান্স। আর কয়েলের মধ্যে আরো একটা উপাদান আছে, কি উপাদান? রেজিস্টিভ উপাদান। সুতরাং আমি বলতে রেজিস্টিভ উপাদানটাও একটা লস কম্পোনেন্ট। তাহলে এই ট্রান্সফরমার ভিতরে আমরা বলতে পারি দুই ধরনের লস কম্পোনেন্ট আছে। কি কি লস কম্পোনেন্ট? একটা রেজিস্ট্যান্স আর একটা কি লিকেজ রিঅ্যাক্ট্যান্স। এই জন্য ম্যাথের ভিতরে সবসময় দেখবা লিকেজ রিঅ্যাক্ট্যান্স কথাটা উল্লেখ থাকে। এই লিকেজ রিঅ্যাক্ট্যান্সটা কোনটা? যেই লিকেজ ফ্লাক্সের জন্য রিঅ্যাক্ট্যান্সের সৃষ্টি হয় তাকে আমরা লিকেজ রিঅ্যাক্ট্যান্স হিসাবে বিবেচনা করে থাকি। তাহলে আমাদের এইখানে এই ট্রান্সফরমার আমরা একটা কাজ করি, লস কম্পোনেন্ট দুইটাকে বাহিরের সার্কিটে নিয়ে আসতে চাই। লস কম্পোনেন্ট দুইটা যদি বাহিরের সার্কিটে নিয়ে আসি তাহলে বিষয়টা এই সার্কিটটা দেখতে কেমন দেখাবে? তাহলে আমি বলতে পারি ওই এখানে যে লিকেজ ফ্লাক্সের জন্য যে লসটা হচ্ছে তাকে আমি বাইরের সার্কিটে নিয়ে আসলাম, এবং যে রেজিস্ট্যান্সটা আছে তাকেও আমি বাইরের সার্কিটে নিয়ে আসলাম। এখানে যেটা আছে তাকেও আমি কি করলাম? তাহলে এই তো এই দুইটা এখানে নিলাম। সেম ভাবে আমি বলতে পারি সেকেন্ডারি ওয়াইন্ডিংয়েও আমার একটা রেজিস্ট্যান্স বাধা কম্পোনেন্ট থাকবে, আর একটা কি লিকেজ রিঅ্যাক্ট্যান্সের একটা কম্পোনেন্ট থাকবে। তাহলে আমরা এই লস কম্পোনেন্ট গুলাকে বাইরের সার্কিটে যদি নিয়ে আসি তাহলে সার্কিটটা এমন দেখা যাবে। ভিপি, আর এটা হলো কি ভিএস, এটা হলো ইপি, এটা ইএস।
ইলেকট্রিক্যাল হ্যাঁ ইলেকট্রিক্যাল লস, ইলেকট্রিক্যাল বলতে পারো, ইলেকট্রিক্যাল লস। আর এই যে কয়েল যেটা হচ্ছে সেটা ম্যাগনেটিক লসের মধ্যে পড়বে। ম্যাগনেটিক লসের মধ্যে কখন পড়বে সেটা আমরা আলোচনা করবো একটু পরে। আপাতত দুইটা লস কম্পোনেন্ট আমরা বের করছি। কোন লস কম্পোনেন্টটা? এখন পর্যন্ত ম্যাগনেটের মধ্যে যায়নি, এখন পর্যন্ত কয়েলের মধ্যে আছি, তাহলে কয়েলের মধ্যে থেকে আমরা দুইটা লস কম্পোনেন্ট পাইছি। এখন পর্যন্ত ম্যাগনেটের মধ্যে যাইনি, আপাতত কয়েলের মধ্যে আছি, কয়েলের মধ্যে দুইটা লস কম্পোনেন্ট আছে। একটা লস কম্পোনেন্ট হলো লিকেজ রিঅ্যাকট্যান্সের জন্য একটা লস কম্পোনেন্ট। আর একটা লস কম্পোনেন্ট কি, যখন এই পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন আই স্কয়ার আর জনিত একটা লস হয়। তাহলে লস হয়েছে কি, একটা রেজিস্ট্যান্স জনিত একটা লস, আর এটা হচ্ছে লিকেজ রিঅ্যাক্ট্যান্স জনিত লস। কোথায়? কয়েলের মধ্যে। তাহলে কয়েল থেকে কেবল দুইটা লস কম্পোনেন্ট আমরা বের করলাম। এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। তাহলে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ যেটা আছে তাকে আমরা বলি যদি আর, আর এস, আর এইটাকে আমরা বললাম এক্স এস, আর এখানে আমরা বললাম আর পি, এটাকে আমরা বললাম এক্স, সরি হ্যাঁ আর পি এক্স পি, এক্স পি। আর এটা তো আমাদের 5 মার্কস, এটা তো আছেই। দেখো এখন যখন লস কম্পোনেন্ট গুলোকে আমরা বাহির পাশে নিয়ে আসছি তখন এরা কিন্তু একটা পিওর একটা মান হয়ে গেছে, পিওর মান। তাহলে এখানে যে ভোল্টেজটা এখন উৎপন্ন করবে সেই ভোল্টেজটা এখন আমাদের পিওর একটা আইডিয়াল ভোল্টেজে পরিণত হবে, এটা আমরা বলতে পারি। আইডিয়াল ভোল্টেজ, আইডিয়াল ভোল্টেজ কি? তার মানে এদের মধ্যে কোনো লস কম্পোনেন্ট এখন আর নাই, এদের মধ্যে লস কম্পোনেন্ট নাই, লস কম্পোনেন্টকে বাহির পাশে নিয়ে নিছি। তার মানে এখানে একটা এখন পিওর একটা ইনডিউসড ইএমএফ আছে, এখানে পিওর একটা ইনডিউসড ইএমএফ আছে। এইটুকু বুঝতে পারছো কিটা বলো? এই কথা বলিও তোমরা। পাওয়ার অপচয় শূন্য, পাওয়ার অপচয় তো শূন্যই হচ্ছে পাওয়ার। তাহলে এই ট্রান্সফরমারের এখন আমরা দুইটা কন্ডিশন দেখবো, একটা হচ্ছে সে লোডেড কন্ডিশনে কেমন আর নো লোড কন্ডিশনে কেমন। দেখো এই ট্রান্সফরমারটাকে কিন্তু আমি বলতে পারি এই লোডেড অবস্থায় আছে। লোডেড অবস্থা কেমন? তার মানে আমি কিন্তু এখানে একটা লোড সংযোগ করে দিচ্ছি, লোড সংযোগ। তাহলে লোড অবস্থা থাকলে কি এখান থেকে একটা আইপি কারেন্ট যাবে, এই কারেন্টটা, এই কারেন্টের দ্বারা এখানে একটা ফ্লাক্স সৃষ্টি হবে ম্যাগনেটিক পাথের মধ্যে দিয়ে, এখানে আরেকটা ফ্লাক্স দ্বারা, সেই ফ্লাক্স দ্বারা আমাদের এখানে একটা ভোল্টেজ ইনডিউসড হবে, সেই ভোল্টেজ দ্বারা আমরা একটা কারেন্ট পাবো, সেই কারেন্টটা কি সেকেন্ডারি ওয়াইন্ডিং এ প্রবাহিত হতে থাকবে। এখন আমি কিন্তু এখন পর্যন্ত তোমাদের এই বিষয়টা বলি নাই যে আসলে কে হাই কে লো, এগুলো নিয়ে আমরা এখনো কথা বলি নাই। হাই লো এর হিসাব পরে, আগে দেখি এদের ভিতর থেকে কিছু বিষয় আমরা বের করে নিব, যেই বিষয়গুলো আমরা সামনের দিকে কাজে লাগাইতে হবে এই জন্য। আচ্ছা এখন যদি বলি যে না আমরা এখন এই লোডেড কন্ডিশনে না দেখে আমরা নো লোড কন্ডিশনটা দেখতে চাই। হুম। আচ্ছা এখানে তাহলে আরেকটু কথা বলে যাই। এই লোড কন্ডিশনটাতে যদি এখান থেকে কারেন্টটা যায়, প্রবাহিত হয়, তাহলে অবশ্যই এই লস, রেজিস্টিভ লস কম্পোনেন্টের জন্য এখানে একটা আই স্কয়ার আর জনিত একটা লস হবে। সেম ভাবে এখানেও কিন্তু একটা আই স্কয়ার আর জনিত লস হবে। তার মানে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ রেজিস্ট্যান্সের মধ্যে একটা লস আছে, প্রাইমারি ওয়াইন্ডিং এ রেজিস্ট্যান্সের মধ্যে একটা লস আছে। তাহলে এখানে হবে কি সেকেন্ডারি কারেন্ট দ্বারা, আর এই জায়গায় হবে কি প্রাইমারি কারেন্ট দ্বারা। তাহলে সেকেন্ডারি কারেন্ট দ্বারা যেটা হবে সেটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ রেজিস্ট্যান্স জনিত লস, আর প্রাইমারি কারেন্ট দ্বারা যেটা হবে সেটা প্রাইমারি ওয়াইন্ডিং এ রেজিস্ট্যান্স জনিত বা কপার লস। কপার লস অবশ্যই এটা কপার লস হবে। কপার লস কেন? কারণ এই ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে এই কম্পোনেন্ট দুটো বের করছি, সুতরাং এই কম্পোনেন্টের জন্য যে লস হবে সেটাকে আমরা কপার লস বলতে পারি। এখন আমরা নো লোড দেখি। তো নো লোডের ভিতরে আর একটা বিষয় এখানে হলো যে আমি যতটুকু সাপ্লাই দিচ্ছি তার মানে লোডে কিন্তু প্রবাহিত হচ্ছে, তার মানে আমার কিন্তু লস কিন্তু শুধু লস কম্পোনেন্ট কিন্তু এটাই, লস কম্পোনেন্ট কিন্তু এটাই, আর অন্য কোথাও কিন্তু আমি লসের কথা বলতে পারি না বা লসের কথা বলবো না। এদের ভিতরে আরেকটা লস আছে যেটা ম্যাগনেটিক পাথের মধ্যে একটা লস আছে, সেই লসটা আমরা নির্ধারণ করার জন্য আমরা একটা ওপেন সার্কিট নো লোড কন্ডিশনটা দেখবো। ওই লসটাকে নির্ধারণ করার জন্য আমরা নো লোড কন্ডিশনটা একটু দেখি। তাহলে আমরা বললাম এই পাশটা আমাদের ওপেন আছে, এটা আমাদের ওপেন আছে, বিষয়টা আছে। নো লোড কন্ডিশনের ক্ষেত্রে আমরা দেখো আমরা কিন্তু এখানে যদি একটা একটা কারেন্ট দেই, যেই কারেন্ট এখান থেকে যাবে গিয়ে ট্রান্সফরমারের মধ্যে, ট্রান্সফরমার মধ্যে একটা ফ্লাক্সের সৃষ্টি করবে কোন ওয়াইন্ডিং এ? প্রাইমারি ওয়াইন্ডিং এ। প্রাইমারি ওয়াইন্ডিং কিন্তু একটা ফ্লাক্সের সৃষ্টি করবে।
এবং তার দ্বারা কিন্তু অবশ্যই আমাদের কি আসবে, একটা ইপি ভোল্টেজ উৎপন্ন হবে। এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এও কিন্তু কয়েলরা এখানে কিন্তু সেকেন্ডারি ওয়াইন্ডিং এও সংশ্লিষ্ট হবে, ফ্লাক্স গুলা সেকেন্ডারি ওয়াইন্ডিং এও সংশ্লিষ্ট হলো, বাট সমস্যাটা হলো সে আর সাপ্লাইতে যাবে না। যদি সাপ্লাইতে না যায় তাহলে আমার তো মিনিমাম হলো একটা কারেন্ট এখান থেকে প্রবাহিত হয়েছে, তাহলে এই কারেন্ট আমার লস কিনা, বা এখানে এইটাকে এনার্জাইজ করার জন্য আমার মিনিমাম হলো একটা পাওয়ার অপচয় হয়েছে, তাহলে আমি বলতে পারি পুরোটাই আমার এখানে লস। তার মানে এই লসটা কার জন্য হয়েছে, তাহলে কোরটাকে এনার্জাইজড করার জন্য আমার একটা লস হয়েছে, যেই লসটা আমি কোনোভাবেই আউটপুটে আমি নিতে পারি নাই। তাহলে আমি বলতে পারি যে ওপেন সার্কিট মানে নো লোড অবস্থায় একটা লস হবে, সেই লসটা আমার কি শুধু কোরের জন্য হচ্ছে, আমি কপারের জন্য বিবেচনা করব না। কপারের জন্য কেন বিবেচনা করব না, বলতে পারবো এখানে তো রেজিস্ট্যান্স আছে, তো এটার জন্য বিবেচনা করেন। এই অবস্থায় আমি ধরে নিলাম এই সার্কিটটা একটা আইডিয়াল সার্কিট। আইডিয়াল কি, তার মানে তার মধ্যে কোনো রেজিস্টিভ এবং রিঅ্যাক্ট্যান্স জনিত কোনো লস নেই, ওই কম্পোনেন্ট ওই এই দুইটা কম্পোনেন্টের যে লস আছে সেই লসটা ধরে নিলাম এখানে নেই। কারণটা হলো এই যে কারেন্টের মানটা, এই কারেন্টের মানটা খুবই ক্ষুদ্র মানের হবে। ক্ষুদ্র কেন, কারণ এই ক্ষুদ্র মানের জন্য এই জন্যই হবে কারণ এখানে সামান্য পরিমাণে একটা কারেন্ট যাবে, কারণ সেকেন্ডারি ওয়াইন্ডিং কোনো কারেন্ট যাবে না, এই জন্য আমরা বলতে পারি এখানে একটা সামান্য ক্ষুদ্র একটা মানের কারেন্ট যাবে, একটা লিকেজ কারেন্ট যাবে, এইভাবে এটা আমরা বলতে এটা লিকেজ কারেন্টের মধ্যে একটা কারেন্ট যাবে। তাহলে কিন্তু যদি যদি এই ওয়াইন্ডিং এ রেজিস্ট্যান্সটার প্রভাবটা থাকে, তাহলে আমরা বলতে পারি এখানে একটা ছোট একটা কপার লস হবে, আর এই ওয়াইন্ডিং এ তো কোর লস হবেই। তাহলে কোর লস তো আমি কোনোভাবেই রিমুভ করতে পারবো না, তাহলে ওপেন সার্কিট অবস্থায় পারবো না, আবার কি শর্ট সার্কিট অবস্থায়, ওপেন সার্কিট অবস্থায়, বাকি নো লোড অবস্থায় পারবো না, আবার কি লোডেড কন্ডিশন অবস্থায় পারবো না। তাহলে লোডেড কন্ডিশনে দুই ধরনের লস আসতেছে, তাহলে এখানে আসতেছে কি, এখানে ইলেকট্রিক্যাল প্লাস হলো ম্যাগনেটিক লস আসতেছে, আর এখানে আসতেছে শুধু ম্যাগনেটিক লস। আমি শুধু ম্যাগনেটিক লসকে বিবেচনা করবো, এখানে শুধু ম্যাগনেটিক লসকে বিবেচনা করবো, অন্য কোনো লসকে এখানে বিবেচনা করব না। আমরা এইটাকে নেগলেক্ট হিসাবে বিবেচনা করলাম, যে এটা আসলে এই আর এবং না এক্সেল যেটা আছে সেটা এখন নেই, এটা একটা আইডিয়াল কেস ধরে নিলাম। এই ক্ষেত্রেও আমরা আইডিয়াল কেস ধরতে পারতাম, কিন্তু আমরা আপাতত আইডিয়াল কেস ধরি না, কারণ আমরা তো আইডিয়াল কেস এই ক্ষেত্রে আইডিয়াল কেস বিবেচনা করব না, আমরা এই ক্ষেত্রে আইডিয়াল কেস বিবেচনা করলাম। তাহলে আমরা এখানে ম্যাগনেটিক লসটা পাইলাম, তাহলে ম্যাগনেটিক লস, আর এখানে আছে ইলেকট্রিক্যাল প্লাস ম্যাগনেটিক লস, তাহলে এখান থেকে যদি ম্যাগনেটিক লসটাকে বাদ দেই তাহলে এখানে ইলেকট্রিক্যাল লসটা চলে আসবে, অথবা ইলেকট্রিক লস আমি আমার মতো করে বের করব। এখন এখান থেকে আমি আসলে যেই বিষয়টা তোমাদের উপস্থাপন করতে চাই, যে এই জায়গায় যে ম্যাগনেটিক লসটা হচ্ছে, এই ম্যাগনেটিক লসটা হচ্ছে কার জন্য, কারেন্টের জন্য নাকি ইনডিউসড ইএমএফ এর জন্য। এখানে যে কপার লসটা হচ্ছে সেই কপার লসটা হচ্ছে কার জন্য, কারেন্টের জন্য নাকি ইনডিউসড ইএমএফ এর জন্য। আমি এখান থেকে নির্দ্বিধায় বলতে পারি এখানে যে কপার লসটা হচ্ছে, ম্যাগনেটিক লসের হিসাবটা এখানে পরে আসি, এখানে আসলে মূলত কপার লসেরটা বিবেচনা করি। তাহলে এখানে যে কপার লসটা আসছে সেই কপার লসটা মাস্ট বি কারেন্টের জন্য হচ্ছে, তার মানে কপার লসটা এখানে হচ্ছে কারেন্টের জন্য। আর এই জায়গায় যে ম্যাগনেটিক লসটা হচ্ছে সে ইনডিউসড, এখানে যদি ভোল্টেজটা ইনডিউসড করতে না পারতো তাহলে এখানে লস হওয়ার কোনো সুযোগ নেই, কারণ ভোল্টেজই নাই, লস হবে কোথা থেকে। তার মানে আমি বলতে পারি এখানে যে আমাদের ম্যাগনেটিক লসটা হবে সেটা ইনডিউসড ইএমএফ এর জন্য, নট বিপি এর জন্য, নট বিএস এর জন্য, অবশ্যই ইনডিউসড ভোল্টেজের জন্য। ইনডিউস ভোল্টেজ ঠিক আছে, সেই ইনডিউস ভোল্টেজটা আবার কোন পাশের ইনডিউস ভোল্টেজ, সেই ইনডিউস ভোল্টেজটা অবশ্যই তাহলে আমরা যেটা বললাম যে আসলে এই জায়গায় যে আমাদের লসটা আসতেছে, কি লস আসতেছে, ম্যাগনেটিক লসটা হচ্ছে, এই ম্যাগনেটিক লসটা হচ্ছে কোন ভোল্টেজের জন্য, প্রাইমারি ইনডিউসড ইএমএফ এর জন্য, সেকেন্ডারি ইনডিউসড ইএমএফ এর জন্য না। কারণ হইলো যদি প্রাইমারিতে ভোল্টেজই না পাও তাহলে তুমি সেকেন্ডারি ভোল্টেজ কিভাবে পাবা, সেকেন্ডারি সার্কিট তো ওপেনই। তাহলে আমি বলতে পারি প্রাইমারিতে এই সাপ্লাইটা দেওয়ার কারণে এখানে একটা ইনডিউসড ভোল্টেজ হবে, আর এই ইনডিউসড ভোল্টেজের জন্য আমার এখানে একটা কি হবে, একটা ম্যাগনেটের সৃষ্টি হবে, এই সার্কিটটা একটা ম্যাগনেটে পরিণত হবে, এখানে একটা ফ্লাক্সের সৃষ্টি হবে, আর সেই ফ্লাক্সটা এই যে ম্যাগনেটটা তৈরি হলো, আর যতটুকু কারেন্ট আমি এখান থেকে প্রবাহিত করলাম এই কারেন্ট আমার পুরোটাই লস, এই কারেন্ট দ্বারা আমরা সেকেন্ডারিতে কোনো লোড চালাইতে পারতেছি না। তার মানে আমি বলতে পারি এই ট্রান্সফরমারের মধ্যে একটা লস হচ্ছে, সেটা কার জন্য, ম্যাগনেটের জন্য। আর ম্যাগনেটিক লসটা কার জন্য হবে, ইনডিউসড ইএমএফ, কোন ইনডিউসড ইএমএফ, প্রাইমারি ইনডিউসড ইএমএফ। আর এখানে যে কারেন্ট এখানে যে লস হবে
কপার লস হবে, সেই কপার লস হবে কার জন্য? কারেন্টের জন্য। কোন কারেন্ট? সেই কারেন্টটা হইতে পারে প্রাইমারি কারেন্ট, হইতে পারে সেকেন্ডারি কারেন্ট। প্রাইমারি কারেন্ট হলে কিভাবে হবে, সেকেন্ডারি কারেন্ট হলে কিভাবে হবে, সেগুলো আমরা সামনের দিকে দেখবো। কিন্তু এখান থেকে তোমাকে একদম ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে যে আমার এখানে যে ম্যাগনেটিক লস হবে সেটা প্রাইমারি ইনডিউসড ইএমএফ এর জন্য হবে, সেকেন্ডারি ইনডিউসড ইএমএফ এর জন্য না। অর্থাৎ যে পাশে আমি সাপ্লাই দিব, যে পাশে সাপ্লাই দেব সেই পাশে সাপ্লাই এর ইনডিউসড ইএমএফ। এই কপার লসটা, এখানে যে কপার লসটা আমরা নেই, এই কপার লসটা কখন নেগলেক্ট করব, কখন করব না, এইটা এখান থেকে আমি বলবো না। এটা আমরা ম্যাথের ভিতরে যখন যাব একটা ম্যাথের এক্সাম্পল থেকে আমরা বলে দিব যে আসলে তোমার একদম অঙ্কের ভিতরে এখানে অবশ্যই তাহলে এই এই সার্কিট থেকে ওপেন সার্কিট বলো বা নো লোড কন্ডিশন বলো, তাহলে আমি একটা লস পাবো। সেই লসটাকে এক কথায় বলতে পারি ডব্লু কোর। কোর ছাড়া অন্য কেউ হবে না। ডব্লু কোর কত? ধরো 120 ওয়াট ধরলাম, 120 ওয়াট। এখন এই 120 ওয়াটের মধ্যে এই ছোট মানের কপার লসটাও আছে, কারণ এখান থেকে নির্ধারণই করছি কোর লস। তাহলে কোর লসের মধ্যে সকল লস এর মধ্যে দেওয়া আছে। তা আমি যদি বলি যে ডব্লু কোরের মধ্যে যে দুইটা লস আছে সেখান থেকে যদি এই লসটা বাদ দেই, তাহলে আমি বলতে পারি একদম পিওর যে লসটা আছে সেটা পাবো। কিন্তু সাধারণত এই রকমের কন্ডিশন হয় না। নর্মাল কন্ডিশনে এটা আইডিয়ালি থাকে, যখন কোর লস বিবেচনা করা হয় তখন এটা আইডিয়াল হিসেবে বিবেচনা করা হয়। তারপরে একটা বা দুইটা ম্যাথ আমাদের আছে যেখানে আমরা এইখানের একটা কপার লস হয়, সেই কপার লসটাকে বাদ দিয়ে আমরা কোর লসটাকে বের করে নেই আর কি। জি বলো। হুম হুম হুম। এখন থেকে থাকতেছে, তোমরা যে কোশ্চেন গুলো করো সেই কোশ্চেনের এখন এখন আছে, অসুবিধা নেই। এই সব কোশ্চেনের, হ্যাঁ। না, ভাইবার কোশ্চেনে আমি এখনো আলোচনা করিনি, যদি আসে অসুবিধা নেই। আমি তোমাদের ওই তোমরা পড়তো যে যে ওই আগের দিন যেটা বলছিলাম ওইটা কিন্তু ওই পর থেকে কিন্তু আমরা সবই রেকর্ড, আমি সবই রেকর্ড করার চেষ্টা করতেছি। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আশা করি তোমরা এই যে এই দুইটা পার্ট আমি বুঝাইলাম, যে এই দুইটা পার্ট থেকে আমরা আসলে কি কি নিব, বের করব কি কি, এখান থেকে আমরা দুইটা দেখো আমি কিন্তু এখন পর্যন্ত ধরে নিতে পারো ট্রান্সফরমার এখন পর্যন্ত কিছুই পড়াই নাই। মানে আমরা বলতে পারো কেবল আমরা শুরু করছি। তার মানে এখানে যে বেসিক বিষয়গুলো, একটা ট্রান্সফরমার মধ্যে কি কি ঘটনা ঘটতে পারে সেই বিষয়গুলোকে আমরা আসলে জানতেছি। আমরা যে আগের দিন দুইটা ম্যাথ করলাম, ভাই ওগুলো কোনো ম্যাথ না, ওগুলো জাস্ট তোমার একটা সূত্রের একটা একটা প্রুফ দেখাইছে যে এই সূত্রটা থেকে আমরা এইভাবে করতে পারি। কিন্তু আমরা এখনো মেইন ম্যাথে এখনো যাইনি। মেইন যে কোশ্চেন গুলো, যেই কোশ্চেন গুলো পরীক্ষা আসবে সেই কোশ্চেন আমরা এখন পর্যন্ত যাইনি। যেই কোশ্চেনে যখন যাব তখন বলবো যে এই কোশ্চেনটা পরীক্ষা আসবে, এই কোশ্চেনটা পরীক্ষা আসবে, এই কোশ্চেনটা পরীক্ষা আসার মতো, এই প্রশ্নটা বিগত সালে আসছে, এই প্রশ্নটা সালে আসছে, সেগুলো আমি সব বলে দিব তোমাদের। আচ্ছা, এখন যেটা আমি এখান থেকে যেটা আসলে বললাম যে আসলে আমি যদি এখানে লোড রাখি তাহলে এখান থেকে একটা হাই মানের একটা কারেন্ট যাবে, এবং এখানে লস কম্পোনেন্ট আছে, সেই লস কম্পোনেন্টের জন্য একটা লস পাবো, যেটা আমরা কপার লস হিসেবে বিবেচনা করে থাকি। এর ভিতরে কোর লস হবে। তার মানে এই অবস্থায় দুই ধরনের লসই হচ্ছে, আর এই অবস্থায় শুধু এক ধরনের লস হচ্ছে। তার মানে আমি একটা কথা বলতে পারি যে আমাদের এইখানে যদি কারেন্টের মানটা কমে যায়, কারেন্টের মানটা কমে যায়, তাহলে আমি এখানে বলতে পারি যে লসের মানটা কমবে। কারেন্টের মানটা যদি কমে যায় লসের মানটা কমবে। কারেন্টের মানটা যদি বেড়ে যায় এই লসের মানটা বাড়বে। কোন লসের মানটা বাড়বে? অর্থাৎ কপার লসের মানটা বাড়বে। কিন্তু এই জায়গায় আমি বলতে পারি এখানে তো আমি একটা নির্দিষ্ট পরিমাণে সাপ্লাই, যেখানে কারেন্ট বাড়ুক আর কমুক সেটা আমার দেখার বিষয় না। আমার ইনডিউসড ভোল্টেজ কত, ইনডিউসড ভোল্টেজের উপরে আমার এই লসটা নির্ভর করতেছে। তার মানে এই লসটা এখন এই সম্পূর্ণ নির্ভর করতেছে ইনডিউসড ইএমএফ। ইনডিউসড ইএমএফটা যতটুকু হবে ততটুকুর উপর এটা নির্ভর করবে। আর যদি এখন বলতে পারো ভাই তাহলে আমার তো ইনডিউসড ইএমএফটা কম বেশি হইতে পারে, কিসের জন্য কম বেশি হবে? এখানে কারেন্টের মানটা বাড়াবো কমাবো তার জন্য হইতে পারে। না ভাই, এখানে কারেন্টের মানটা বাড়ানো কমানো তো আসলে ওইভাবে বিষয়টা ওইরকম আসে না। বিষয়টা আসে যখন আমি লোডের মধ্যে লোডটাকে চেঞ্জ করব, লোডের চেঞ্জের জন্য কারেন্টের মানটা বাড়বে অথবা কমবে। লোডের চেঞ্জের জন্য কারেন্টের মানটা বাড়বে কমবে সেটা নির্ভর করবে কার উপরে? প্রাইমারির উপরে। তাহলে লোড পরিবর্তন হইলে এই সেকেন্ডারি কারেন্টটা পরিবর্তন হয়ে যাবে, সাথে সাথে প্রাইমারি কারেন্টও পরিবর্তন হবে। প্রাইমারি কারেন্টটা হয় কমবে না হয় বাড়বে। লোড যদি বেড়ে যায় তাহলে এই কারেন্টের মানটা সেই অনুযায়ী চেঞ্জ হতে থাকবে, রেশিও অনুযায়ী বারবার চেঞ্জ হতে থাকবে। সুতরাং আমি বলতে পারি যে লোডের উপরে নির্ভর করে আমার এইখানের এই প্রাইমারি কারেন্ট আর সেকেন্ডারি কারেন্টের পরিবর্তন হচ্ছে। কিন্তু এইখানে কিন্তু কোনো লোডের উপরে
ভিত্তি করে আমার এই কারেন্টের মানটা বাড়বে বা কমবে না। তাহলে এখানে একটা নির্দিষ্ট পরিমাণে কারেন্ট যাবে, তার জন্য আমরা একটা নির্দিষ্ট পরিমাণে ইনডিউসড ইএমএফ পাবো। আর ইনডিউসড ইএমএফটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে একটা ইনডিউসড ইএমএফ থাকবে। তাহলে সুতরাং আমি বলতে পারি কোর লসটা আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ হবে, কোর লসের কোনো পরিবর্তন হবে না, কোর লসের কখনই কোনো পরিবর্তন হবে না, সেটা হোক ফুল লোড হোক হাফ লোড, তার মানে সে লোডের উপর নির্ভর করে না। তার মানে যে কোনো লোডে ওপেন থাকুক শর্ট থাকুক, লোড বেশি থাকুক কম থাকুক, হাফ লোড থাকুক থ্রি লোড থাকুক, 3 গুণ লোড থাকুক, যতগুণ লোড থাকুক, আমাদের এই কোর লসটা কোনো পরিবর্তন হবে না, তো কোর লসটা ফিক্সড থাকতেছে এবং নির্ভর করতেছে কার উপরে, এই যে ইপি মানে প্রাইমারি ইনডিউসড ইএমএফ এর জন্য। আর এখানে কারেন্টটা নির্ভর করতেছে লোডের উপরে, এই জন্য কারেন্টের মান বাড়বে কমবে, সুতরাং কপার লসটা পরিবর্তন হবে, লোড চেঞ্জের সাথে সাথে কপার লসের একটা চেঞ্জ হবে। এটা থেকে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট বের করবো এবং ইকুইভ্যালেন্ট সার্কিটের কোথায় কি বসাবো সেটা এখন একটু দেখবো। তাহলে আমরা এই পার্টটা একটু মুছে দেই, তোমরা পারলে একটা স্ক্রিনশট দিয়ে রাখো। বলো। হুম আমি তোমার শোনো, তোমরা আসলে এখন এই কোশ্চেনগুলো আমাকে করিও না। আমি ক্লাসগুলো শেষ করব, তারপরে সামনের দিকে একটু আগাবো, আর দুইটা তিনটা ক্লাস পর এই কথাগুলো বলবা, 2-3 ক্লাস পর যে ভাই আমরা এইটা পাই নাই এইটা পাই নাই। ইনশাল্লাহ আশা করি একটা গুছানো একটা সিলেবাস পাবা, কোনো টেনশন করিও না। কি বলছি নাই বুঝতে পারছো? এগুলো নিয়ে কোনো টেনশন করিও না, একদম গুছানো একটা সিলেবাস পাবা, কোনো টেনশন করিও না। ঠিক আছে, আমরা এটা মুছে দিলাম এখন। আচ্ছা, তাহলে এই সার্কিটটা থেকে এখন একটা সার্কিট আমরা বের করি, এই সার্কিটটা বের করে আজকের ক্লাসটা এখানে ক্লোজ করবো। সার্কিটটা আসলে কিভাবে বের করা যায় সেটা আমরা একটু দেখে দেবো। থিওরি কোশ্চেন আমি যখন লিখে দিব, তো প্রতিটা থিওরি কোশ্চেন তোমাদের লিখে দিব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন এই ট্রান্সফরমারের এইখানে যে কোর আছে, এই কোরের চিহ্নটাকে আমরা সাধারণত কিভাবে দিয়ে থাকি? তাহলে আমরা কোডটাকে সাধারণত এভাবে দিয়ে থাকি, আমরা ট্রান্সফরমারের যে সিম্বলটা অঙ্কন করে থাকি, তাহলে ট্রান্সফরমারের সিম্বলটা আমরা এভাবে অঙ্কন করে থাকি। তাহলে আমি এই ট্রান্সফরমারের সিম্বলটা প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড এভাবে অঙ্কন করলাম। ওকে, এখন এইখানে আমাদের এই প্রাইমারি সাইডে কিন্তু একটা লস কম্পোনেন্ট আছে, একটা রেজিস্ট্যান্স আছে, একটা রিঅ্যাকট্যান্স আছে। সেকেন্ডারি সাইডে কিন্তু একটা লস কম্পোনেন্ট আছে, একটা রেজিস্ট্যান্স আছে, একটা রিঅ্যাকট্যান্স আছে। আচ্ছা, এই যে লস কম্পোনেন্ট দুইটা আমি পাইলাম, তাহলে এই লস কম্পোনেন্ট দুইটা কার? তাহলে নিশ্চিতভাবে বলতে পারি এই লস কম্পোনেন্ট দুইটা কয়েলের। কয়েলের জন্য কিন্তু আমি দুইটা লস কম্পোনেন্ট বের করছি, একটা হচ্ছে আরপি, একটা হলো কি এক্সপি। এখানে একটা আর এস, এখানে একটা এক্সএস, এবং এখানে যদি একটা লোড সংযোগ করে দিলাম, সমস্যা নেই। তবে এখানে কিন্তু অবশ্যই আমাদের আরো একটা পার্ট আছে। কি পার্ট আছে? আর একটা লস কম্পোনেন্ট আছে। কিসের লস কম্পোনেন্ট? এই যে ম্যাগনেটিক লস কম্পোনেন্ট বলছি আমরা, সেই ম্যাগনেটিক লস কম্পোনেন্ট কে কে? ম্যাগনেটিক লস কম্পোনেন্ট হলো যে এই ম্যাগনেটের মধ্যেও কিন্তু দুইটা বাধা আছে, এর মধ্যে কিন্তু দুইটা বাধা আছে, দুইটা বাধা আছে। তাহলে যেহেতু এখানে ফ্লাক্স উৎপন্ন করতেছে, তাহলে আমি বলতে পারি এর জন্য কি আছে, একটা এক্স এম আছে। আর এর জন্য কিন্তু একটা এই আই স্কয়ার আর জনিত, যেহেতু যে কোনো পদার্থের একটা বাধা থাকে, সেই বাধার জন্য একটা লস হয়। তাহলে আমরা বলতে এখানে একটা আই স্কয়ার আর আছে, যেটাকে আমি বলতে পারছি একটা আর কম্পোনেন্ট আছে। তাহলে আমরা এখানে ধরে নিলাম যে এটা নো লোড অবস্থা হয়। তাহলে আমি ধরলাম যে এটা নো লোড অবস্থা এক্স জিরো, মানে নো লোড অবস্থা, আর জিরো নো লোড অবস্থা। সুতরাং আমি বলতে এখানে দুইটা লস কম্পোনেন্ট আছে, সেটা কি আর জিরো একটা এক্স জিরো একটা। এটা কার জন্য? এটা হলো কোরের জন্য। এখন কোরের মধ্যে যে লস কম্পোনেন্ট হয় তার মানে কি কোর লস, কোরের মধ্যে যে লস হয় সেটা কি কোর লস। এখন আমি যেটা বলতে চাই যে কোর লসটা হয় কোন কোন মানের জন্য? এই ইপি এর জন্য, ইএস এর জন্য না। কার জন্য? ইপি এর জন্য, ইএস এর জন্য না, বিপি এর জন্য না।
হয় কার জন্য? ইনডিউসড ইএমএফ এর জন্য। এবং একটা বিষয় একটু ক্লিয়ার করি, তাহলে এখন আমি চাইলে এই জায়গায় কিন্তু এই লস কম্পোনেন্ট দুটো দিতে পারি, কারণ কি প্রাইমারি এর জন্য লস কম্পোনেন্ট হচ্ছে, তাহলে প্রাইমারি আমি লস কম্পোনেন্ট এখানে সাজাইলাম। আচ্ছা, এবার সাজাইলে তোমরা একটা আমাকে কোশ্চেন উত্তর দাও, যদি এখানে ইপিটা থাকে, এখানে যদি ইএসটা থাকে, তাহলে এই লসটা কি ইএস এর জন্য কি এই লসটা আমি নির্ধারণ করতে পারবো? কখনোই পারবো না, এটা কিন্তু কারেন্টের উপর নির্ভর করতেছে এখন। কিন্তু আমি যদি এটাকে এমন করি যে না, এইটাকে এখানে না দিয়ে এই প্যারালালে দিলাম, প্যারালালে দিলাম। আচ্ছা, প্যারালালে দিলে তাহলে বিষয়টা কি দাঁড়ায়? তাহলে কিন্তু দেখো তো, এটার সাথে প্যারালালে সংযোগ আছে কিন্তু, এই যে লস কম্পোনেন্ট আছে, কোর লসের যে কম্পোনেন্ট আছে, সেটা কিন্তু ইপি এর সাথে প্যারালালে আছে। কিন্তু প্যারালালে থাকলে তাহলে তার মানে আমি বলতে ইপি দ্বারা এখন এই লস দুইটাকে নির্ধারণ করা যাবে, কারণ ভোল্টেজ প্যারালালে সমান, এই ভোল্টেজ দ্বারা লস দুইটাকে নির্ধারণ করা যাবে। কিন্তু একটা সমস্যা হলো, এই লস, তাহলে এই আর আর জিরো আছে, এক্স জিরো আছে, তাহলে আর জিরো নির্ধারণ করতে পারবো, আর জিরো ইপি দ্বারা নির্ধারণ করতে পারবো না, এক্স জিরো ইপি দ্বারা নির্ধারণ করতে পারবো না। দুইটাকে একসাথে ইপি দ্বারা নির্ধারণ করতে পারবো। কেন? কারণ সিরিজ আছে, সিরিজে কারেন্ট ভোল্টেজটা ভাগ হয়ে যায়, তার মানে এখানেও আমি ইপি পাচ্ছি না, আর এখানেও কি ইপি পাচ্ছি না, তাহলে এই দুইটা ইপির একটা ইপিও আমি কোথায় পাচ্ছি না। তাহলে এখন আমার কাজ করতে হবে কি, তাহলে আমি এইটাকে আরো একটু স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে চাই। তাহলে আমি যদি একটা কাজ করি যে এই কম্পোনেন্ট দুইটাকে এই জায়গায় আমি প্যারালালে সংযোগ করে দিতে চাই, এখানে যদি আমি প্যারালালে সংযোগ করে দেই, তাহলে এখন দেখো, তাহলে এক্স জিরো যে আছে সেও কি পাচ্ছে? ইপি পাচ্ছে। আর আর জিরো যে আছে সেও ইপি পাচ্ছে। এখন তোমরা বলো, তাহলে আমরা ট্রান্সফরমারের যে কোর লস কম্পোনেন্ট যেটা আছে, তাদেরকে আমরা ইপি এর পাশে কেন বসাই, আর এই যে কপার লস আছে সেটা ইপি থেকে বা এইটা দূরে বসাই কেন? তার মানে কারণটা হলো এই যে ইপি দ্বারা এদের সৃষ্টি, ইপি দ্বারা এদের সৃষ্টি, এই জন্য ইপি এর প্যারালালে আমাদের এই দুইটা কম্পোনেন্টকে দিতে হবে। আর আইপি দ্বারা যেহেতু এদের সৃষ্টি, এই জন্য আমরা এটা সিরিজে বসাই দেই, আর এদেরকে আমরা প্যারালালে সংযোগ করি। এখন এখানে কোনো কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো, কারণ এইটুকু আমাদের মাস্ট বি বুঝতে হবে। এখানে কোনো কোশ্চেন থাকলে তোমরা বলো। হুম। হ্যাঁ, নো লোড কারেন্ট একটা, এখান থেকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা আই জিরো। কারণ আমরা যে সার্কিটটা অঙ্কন করছিলাম, আমরা যে সার্কিট অঙ্কন করছি সেটা কি ওপেন, নো লোড, তাই না? এটা নো লোড, তাহলে এখান থেকে যে কারেন্টটা যাবে, ধরো আইপি কারেন্ট, এই আইপিটাই কি হয়ে যায়? আই জিরো হয়ে যায়। তাহলে এই আই জিরোটা দুইটা ভাগ হবে, এদিকে একটা কারেন্ট যাবে, এদিকে একটা কারেন্ট যাবে, তাহলে এই আই জিরো দুই দুই ভাগে ভাগ হইলে আমরা এটাকে আই ডব্লিউ নামে বলি, আর এটাকে আই মিউ নামে বলি। কেন বলি? কারণ হলো যে আমরা এটা ওয়ার্কিং কারেন্ট বলি। ওয়ার্কিং কারেন্ট কেন বলি? কারণ কোর লস যে সৃষ্টি করে সেইটাই আমরা এখানে সার্কিটে কাজ করতেছে, আর যে ম্যাগনেট ম্যাগনেট সৃষ্টি করে সে কাজ করতেছে আই মিউ হিসাবে। এই জন্য এটাকে ম্যাগনেটাইজিং কারেন্ট বলা হয়, এটাকে ওয়ার্কিং কারেন্ট বলা হয়। যে ম্যাগনেট সৃষ্টি করে তাকে বলি ম্যাগনেটাইজিং কারেন্ট, আর যে কোর লসটাকে সৃষ্টি করতেছে, কোর লস কি? আই স্কয়ার আর। অবশ্যই সব সময় যে কোনো লস আই স্কয়ার আর হয়ে যায়, পাওয়ার লসটা অবশ্যই সব সময় কি হয়ে যায়? আই স্কয়ার আর। তাহলে যেহেতু আমরা কোর লস বিবেচনা করি, তাহলে আই স্কয়ার আর জিরো, আর এই আই স্কয়ার আর জিরোর জন্য আমরা বলতেছি এটা কোর লস কম্পোনেন্ট, আর এটা কি? ওই যে ম্যাগনেটাইজিং যে লসটা আছে সেই লস কম্পোনেন্ট এটা। বলো এবার। বলো অবশ্যই। এটাকে আর আরেকবার বলবো নাকি? আচ্ছা আচ্ছা, যে আমরা আসলে যেই বিষয়টা আমরা দেখতে চাচ্ছি, আসলে আমাদের মূল উদ্দেশ্য হলো একটা ট্রান্সফরমারের লস কম্পোনেন্ট গুলোকে বের করা। এখন লস কম্পোনেন্ট আমরা দেখে আসলাম যে দুই ধরনের লস কম্পোনেন্ট আছে, একটা কি কোর লস কম্পোনেন্ট আছে, আর একটা কি কপার লস কম্পোনেন্ট আছে। কোর লস কম্পোনেন্টটা কোথায় হয়? কোরের মধ্যে যে লস্ট হয় সেটা কোর লস কম্পোনেন্ট, আর যেটা ওয়াইন্ডিং এর মধ্যে যে লস্ট হয় সেটা আমরা কপার লস কম্পোনেন্ট বলে থাকি। তাহলে কপার লস কম্পোনেন্ট কার কার জন্য হচ্ছে? কপার লস কম্পোনেন্ট হচ্ছে, কারণ প্রতিটা কয়েলের মধ্যে দুই ধরনের উপাদান থাকে, একটা রেজিস্ট্যান্স থাকে, একটা রিঅ্যাকট্যান্স থাকে। এখন সব রিঅ্যাকট্যান্সই তো লস না, লস হবে কতটুকু? যতটুকু এই ওয়াইন্ডিং এর প্রাইমারি ওয়াইন্ডিং থেকে সংশ্লিষ্ট সেকেন্ডারি ওয়াইন্ডিং সংশ্লিষ্ট হতে না পারে, অর্থাৎ বাতাসের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এটা আমাদের লস কম্পোনেন্ট। কিসের লস কম্পোনেন্ট? রিঅ্যাকট্যান্সের লস কম্পোনেন্ট। আর রেজিস্ট্যান্সের লস কম্পোনেন্ট কোনটা? আমরা এই কয়েলের মধ্যে থেকে দুটো উপাদান বের করছি, তার মানে এই যে বাতাসের মধ্যে যেটা প্রবাহিত হচ্ছে তার জন্য এই রিঅ্যাকট্যান্সটা, আর এখানে যেটা আই স্কয়ার আর জনিত যে লস হয় সেটা এটা। এই জন্য আমি বললাম একটা কয়েলের মধ্যে দুই ধরনের লস আছে, এই লস দুটোকে আমরা বাহির পাশে নিচ্ছি। সেম ভাবে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে এই দুইটা লসকে বাহির পাশে নিয়ে আসছি। কিন্তু এখন আমাদের মূল আসলে মেইন বোঝার বিষয় হলো যে
আরো একটা লস কম্পোনেন্ট আছে, সেটা কি কোল লস কম্পোনেন্ট। এখন কোল লস কম্পোনেন্টটা আমরা তো এগুলো তো নর্মাল হিসাবে সিরিজে সংযোগ করে দিছি, কেন? কারণ হলো এরা কারেন্টের উপর নির্ভর করতেছে, আর কারেন্ট যাচ্ছে কোথা থেকে? এখান থেকে দিকে একটা কারেন্ট যাচ্ছে, এখান থেকে দিকে একটা কারেন্ট যাচ্ছে, সুতরাং কারেন্টের মান বাড়লে কমবে, বাড়লে কমলে এই লস গুলো কি চেঞ্জ হতে থাকবে। এই জন্য আমরা এখানে সিরিজে সংযোগ করতে পারলাম। এখন প্রশ্ন হলো, আসলে কোল লসটাকে আমি সিরিজে সংযোগ করতে পারবো? কোল লসটাকে আবার এই দুইজনকে যেভাবে সিরিজে সংযোগ করছি, অর্থাৎ একটা রেজিস্ট্যান্সকে একটা রিঅ্যাক্ট্যান্সকে, এদেরকে যেমন সিরিজে সংযোগ করছি, কোল লস কম্পোনেন্টকে সিরিজে সংযোগ করতে পারবো? কিন্তু আমি দেখলাম আমাদের যে থিঙ্কিং বা এই লসটাকে আমি যদি অ্যাপ্রোপ্রিয়েট বা একদম অ্যাকুরেট বের করতে চাই, তাহলে আমাকে অবশ্যই একটা কাজ করে নিতে হবে, যে যার দ্বারা এর সৃষ্টি, অর্থাৎ কার দ্বারা সৃষ্টি হচ্ছে, যদি কারেন্টের দ্বারা সৃষ্টি হতো তাহলে কারেন্টের সাথে এইভাবে কম্পেয়ার করে বসাইতাম, তাহলে আমি এটাকে সিরিজে বসাইতে পারতাম। কিন্তু আমি দেখতেছি যে না, এই কারেন্টের দ্বারা সৃষ্টি হচ্ছে না, এ হচ্ছে কি দ্বারা সৃষ্টি? প্রাইমারি ইনডিউসড ইএমএফ দ্বারা সৃষ্টি, প্রাইমারি ভোল্টেজ না, ওটা প্রাইমারি ইনডিউসড ইএমএফ এর দ্বারা সৃষ্টি। এই জন্য প্রাইমারি ইনডিউসড ইএমএফ এর প্যারালালে এদেরকে আমি রাখতে চাই। এখন প্যারালালে রাখতে গেলে আমাকে অবশ্যই রিঅ্যাকট্যান্স যে আছে এবং রেজিস্ট্যান্স যে আছে তাদেরকেও প্যারালালে বসাইতে হচ্ছে, কারণ কি প্যারালালে রাখতে চাচ্ছে এই জন্য আমি এদেরকে প্যারালালে রাখার জন্য এই দুইজনকে প্যারালালে রেখে এখান থেকে বললাম যে তাহলে এই কোল লসের, যখন কোল লস হচ্ছে তখন আমরা ওপেন সার্কিট পাচ্ছি, আর এই অবস্থায় আমাদের একটা কারেন্ট ফ্লো হচ্ছে, যেটা আমরা আইপিও বলতে পারি, নো লোড আইপি অথবা কি নো লোড কারেন্ট। আর নো লোড কারেন্টটা কোন কোন কম্পোনেন্টের মধ্যে দিয়ে যাবে? অবশ্যই দুই ধরনের কম্পোনেন্ট, একটা কি রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স। কার রেজিস্ট্যান্স, কার রিঅ্যাকট্যান্স? একটা কোরের মধ্যে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স, ওই তাদের মধ্য দিয়ে এই কারেন্ট দুটো প্রবাহিত হবে। এই জন্য আমি বললাম আই জিরোটা দুই দিকে যাচ্ছে, একটা আই ডব্লু এবং একটা আই মিউ, এরা এই দুই দুজনের মধ্যে প্রবাহিত হয়, আই জিরো সৃষ্টি হচ্ছে। আর এই লস কম্পোনেন্টটা আমরা কার প্যারালালে রাখছি? আমরা ইপি এর প্যারালালে রাখছি। আর একটা বিষয় তোমরা বলতে পারো, ভাই আমরা কিন্তু সেকেন্ডারিতেও কিন্তু এটা বসাইতে পারি না। সেকেন্ডারিতে এটা কোনোভাবেই বসাইতে পারবো না। তার কারণটা কি? তার কারণ কিন্তু আমরা আগেই দেখাই আসছি, কারণ সেকেন্ডারি ইএস এর জন্য এই লসের সৃষ্টি না, লসের সৃষ্টি প্রাইমারি ইনডিউসড ইএমএফ এর জন্য। এই জন্য প্রাইমারি সাইডে সব সময় প্রাইমারি সাইডে বসাইতে হবে। যদি সেকেন্ডারি সাইডে একে নিতে চাই, তাহলে তার রেশিও দ্বারা সেকেন্ডারি সাইডে নিতে হবে। সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এবার কোশ্চেন থাকলে বলতে পারো। হুম, বলো। হুম, জি, জি, জি। না এটা, হ্যাঁ এটা, শোনো, ভালো ঠিক আছে, কিন্তু ভালোর মধ্যে আবার কিছু খারাপ আছে। খারাপ হয়েছে কি, এখানে দুই ধরনের লস হচ্ছে, একটা হিস্ট্রিসিস লস, একটা ইডি ইডি কারেন্ট লস। তাহলে হিস্ট্রিসিস লস, ইডি কারেন্ট কেন লস হচ্ছে, এই লস দুটো যখন আলোচনা করব, তখন তুমি ভালো না খারাপ এই বিষয়টা তুমি বলবা, ঠিক আছে? ওকে, যখন আমরা ওই লস দুইটা নিয়ে আলোচনা করবো, কোরের মধ্যে তো দুই ধরনের লস আছে, ওই লস গুলো নিয়ে এখন আলোচনা করিনি ভাই। আমি জাস্ট এই সার্কিটের ভিতর থেকে লস কম্পোনেন্ট গুলো কেবল বাইরে বের করছি, এরপর আমাদের আরো লস নিয়ে আলোচনা আছে। যখন এই আলোচনাটা করব, তখন বলবা যে আসলে এই লসটা ভালো নাকি খারাপ। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকুক। তোমাদের এখন পর্যন্ত পড়ার মতো কিছুই আসেনি, সব বুঝার বিষয় আসছে। সুতরাং যদি কেউ চাও এতটুকু নোট করতে পারো।